আজ ২০ আগস্ট বুধবার। দেখে নিন আজকের বাছাই করা ১৫টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। রাহুল গান্ধী কি পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? ইন্ডিয়া জোটের হয়ে ঘোষণা তেজস্বী যাদবের। বাকিরা মানবেন তো? গোষ্ঠীদ্বন্দ্বে কড়া বার্তা। প্রবীণ নবীন ভারসাম্যের ডাক দিল অভিষেক ব্যানার্জি। সারদা মামলায় বেকসুর খালা সুদীপ্ত দেবযানী, তবু জেলেই থাকবেন। শ্বশুরকে বাবা বানিয়ে দেশের নাগরিক, বনগাঁর পঞ্চায়েত কর্মী বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাড়ায় সমাধানে দলীয় পতাকা নিয়ে হাজির তৃণমূল কর্মীরা। দল ও সরকার এক হয়ে গিয়েছে, কটাক্ষ বিজেপির। শ্মশান যাওয়ার রাস্তায় কাদা জল, মৃতদেহ বহনের দুর্ভোগ পশ্চিম মেদিনীপুরে। এসএসসি নিয়োগ বাতিলের রায়ের পর দায়িত্ব নবান্ন, আশ্বাস মমতার, যোগ্যদের চাকরি যাবে না। রাতারাতি বিবেকানন্দের মূর্তি সরিয়ে মাথা তুলেছিল বিরিয়ানির দোকান, বিতর্কের মধ্যেই ৩তলা বাড়িটা ভেঙেই দিল পুরসভা। দুষ্টুমি করায় থাপ্পড় মেরেছিলেন শিক্ষক, বাড়ি থেকে বন্দুক এনে শিক্ষককে তাড়া ছাত্রের। ভোটাধিকার যাত্রায় রাহুলের গাড়ির ধাক্কায় আহত পুলিশ, চূর্ণ জনতা যাত্রা, কটাক্ষ বিজেপি। দেবীপক্ষের প্রথম দিনেই কলকাতায় উদ্বোধন জোড়া পুজোর। কেরলে পাঠ্য বই বিতর্কে নেতাজিকে অপমান, তৃণমূলের তোপ সিপিএম এর বিরুদ্ধে। রাষ্ট্রপতি নির্বাচন, শাসকের কৌশলী হাতিয়ার, খেলা ঘোরালো ইন্ডিয়া জোট, এবার ফাপড়ে এনডিএ শরিক। মহিলা পুলিশ কর্মীকে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল অটো, সিগন্যাল থামাতে বলায় ঘাবড়ে যান মাতাল চালক। এই চ্যানেলের প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয়, তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান। এবার আসছি বিস্তারিত সংবাদে। পরবর্তী লোকসভা নির্বাচনে এখনো কয়েক বছর বাকি, কিন্তু বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি ঠিক হয়ে গেল? বিহারে ভোট চুরির বিরুদ্ধে আন্দোলনের মঞ্চ থেকে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব জানালেন ২০২৯ সালে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন রাহুল গান্ধী। এই ঘোষণাতেই শোরগোল। বিরোধী শিবিরের অন্যরা রাহুলকে মেনে নেবেন কিনা প্রশ্ন উঠছে। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে শুরু হওয়া বিবাদ আন্দোলনের রূপ নিয়েছে। রাহুল গান্ধী একে ভোট চুরি আখ্যা দিয়ে অনিয়মের দস্তাবেজ প্রকাশ করেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন ভোটার অধিকার যাত্রায়। এই আবহেই রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কথা বলেন তেজস্বী। তার বার্তা, আমরা নতুন প্রজন্ম, নতুন বিহার গড়ব, এনডিএকে উপড়ে ফেলব, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করব। তবে বিরোধী শিবিরের বাকিদের প্রতিক্রিয়া এখনো আসেনি। এর আগে ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে কংগ্রেসের ভরাডুবি তুলে ধরে রাহুলের নেতৃত্ব দিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। পরবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাগড়ে কিংবা নীতিশ কুমারের নাম উঠেছিল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। কিন্তু ২০২৪-এর পর পরিস্থিতি পাল্টাচ্ছে। কংগ্রেস প্রধান বিরোধী দল হয়ে উঠেছে। রাহুল জিতেছেন ওয়েনাড ও রায়বরেলি থেকে। লোকসভায় বিরোধী দলনেতা হিসেবেও তিনি আক্রমণাত্মক ভূমিকায় গেছেন। কমিশন ও সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করে বিরোধীদের একত্রিত করেছেন। তাহলে কি এবার আইএনডিএ শিবিরে রাহুলকে নিয়েই নতুন সমীকরণ? তেজস্বীর মন্তব্যে জল্পনা বাড়লেও রাহুল বা কংগ্রেস এখনও প্রতিক্রিয়া দেয়নি। অন্য বিরোধী দলগুলিও নীরব। বারাসাত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি জানান, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। প্রবীণদের সম্মান দিয়ে নতুনদের সঙ্গে এগোনোর বার্তাও দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবীন প্রবীণ ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কাঠামো মজবুত করাই তার লক্ষ্য। বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন অভিষেক। তার শারীরিক অবস্থার খবর নেন। ব্লক সভাপতির বদল নিয়েও আলোচনা হয়, যেখানে তিনি স্পষ্ট করেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। অভিষেক এদিন আরও জানান, এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন না। যুব তৃণমূলের জন্য ৪০ বছরের ঊর্ধ্বসীমা মানার বিষয়েও তিনি কঠোর নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে, ২৬-এর নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত মজবুত করতেই তৃণমূল এখন নবীন প্রবীণ দ্বন্দ্ব পিছনে ফেলে এগোচ্ছে। সারদা মামলায় বেকসুর খালা সুদীপ্ত দেবযানী, তবু জেলেই থাকবেন। ২০১৩ সালের চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিল সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। দীর্ঘ ১২ বছর পর ২০২৫-এ প্রথম রায়দান হল সারদা মামলায়। মঙ্গলবার ৩টি মামলায় বেকসুর খালাস পান তারা। ১১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রী রায় দেন। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় রাজ্যর দায়ের করা মামলাতেই অভিযোগ প্রমাণিত হয়নি। ৫০ জন সাক্ষী থাকলেও মাত্র ১৫ জনকে পাওয়া যায়, আর তাদের সাক্ষ্য জালিয়াতি ও প্রতারণার প্রমাণ মেলেনি। তবে এই খালাস সত্ত্বেও মুক্তি মিলছে না তাদের। রাজ্যর করা ২৫০টি মামলার মধ্যে ২১৪টিতে জামিন পেলেও বাকি মামলাগুলিতে জামিন মেলেনি। ফলে সুদীপ্ত থাকছে প্রেসিডেন্সি জেলে আর দেবযানী দমদম সেন্ট্রাল জেলে। উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার হন দুজন। পরে জেলে যৌথ জেরা চলাকালীন সুদীপ্ত সেন দেবযানীর বিরুদ্ধেই জোর করে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। শ্বশুরকে বাবা বানিয়ে এদেশের নাগরিক, বনগাঁর পঞ্চায়েত কর্মী বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে দেশের পঞ্চায়েত কর্মী হয়েছেন শাহিদ মণ্ডল, এমনই অভিযোগ তুলল বিজেপি। বনগাঁর পাট শিমুলিয়া এলাকায় এই ঘটনা সামনে এসেছে।
বিজেপির দাবি, শাহিদ বাংলাদেশ থেকে এসে শাবানা মণ্ডলকে বিয়ে করেন। পরে শ্বশুর ওহিদুল মণ্ডলকে নিজের বাবার নাম দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন। লিখিত অভিযোগ জমা হয়েছে বনগাঁর বিডিওর কাছে। বিজেপির নেতৃত্বের বক্তব্য, শাহিদের আসল বাবা বাংলাদেশের বাসিন্দা। মাত্র 3 থেকে 4 বছর আগে তিনি এদেশে এসেছেন। প্রমাণ হিসেবে বাংলাদেশের কোভিড কার্ডও দেখানো হয়েছে। অভিযুক্ত শাহিদের দাবি, তিনি ভারতীয় এবং অবিবাহিত। তার আধার, প্যান, ভোটার কার্ড সবই রয়েছে। শ্বশুরকে বাবার নাম দেখানোর অভিযোগে তিনি সম্পূর্ণ মিথ্যা বলেছেন। পঞ্চায়েত প্রধান কামরুন নাহার মণ্ডল জানিয়েছেন, শাহিদের বৈধ কাগজপত্র আছে এবং তিনি এখানে কাজও করেন। বিজেপির অভিযোগ ভিত্তিহীন হলেও বিষয়টি খতিয়ে দেখা হবে। পাড়ায় সমাধানে দলীয় পতাকা নিয়ে হাজির তৃণমূল কর্মীরা। দল ও সরকার এক হয়ে গিয়েছে, কটাক্ষ বিজেপির। বাঁকুড়ায় গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনিতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তৃণমূল কর্মীরা দলীয় পতাকা হাতে প্রবেশ করতেই অস্বস্তি ছড়ায়। দ্রুত তাদের ফিরিয়ে দেন দলীয় নেতৃত্ব। লটিয়াবনি অঞ্চল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই সরকারি শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক শিয়াদেন সহ প্রশাসনিক আধিকারিকেরা। শিবির শুরু হতেই পতাকা হাতে কর্মীরা ঢুকে পড়েন। পরে নেতৃত্ব তাদের পতাকা গুটিয়ে ফেরান। তৃণমূল নেতৃত্বের দাবি, শিবির সরকারি অনুষ্ঠান, দলের সঙ্গে সম্পর্ক নেই। স্থানীয় সভাপতি জিতেন গড়াই জানান, আবেগের বশে কর্মীরা পতাকা এনেছিলেন। অন্যদিকে বিজেপির শালতোরা বিধায়ক চন্দনা বাউরি অভিযোগ করেন, সরকারি টাকায় তৃণমূলের দলীয় প্রচার চলছে। এই ঘটনাই তার প্রমাণ। জীবিত অবস্থায় ভালো রাস্তায় যাতায়াতের সুযোগ নেই, মরণেও শান্তি নেই। এমনই হৃদয় বিদারক ছবি ভাইরাল হলো পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর কালীতলায়। রবিবার রাতে হৃদরোগে মৃত্যু হয় 66 বছরের নরেশপুরের। সোমবার বিকেলে তার মৃতদেহ নিয়ে যেতে হয় গ্রামের একমাত্র শ্মশানে, কিন্তু কোমর সমান কাদা জল পেরিয়েই দেহ বহন করে সৎকার করেন গ্রামবাসীরা। সংকীর্ণ কাদা ভরা রাস্তার এই বহল অবস্থা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর ধরে শ্মশান যাওয়ার রাস্তায় ঢালাই ও বৈদ্যুতিক চুল্লি দাবি জানালেও প্রশাসন পদক্ষেপ করেনি। তাদের ক্ষোভ, পুজোয় অনুদান বাড়ানো যায় কিন্তু রাস্তায় টাকা নেই। অন্তত মৃত্যুর পর শ্মশানে যাওয়ার রাস্তাটাই যেন ঠিক করা হয়। এ নিয়ে তৃণমূল নেতা আশিস হোদায়েত জানান, দাসপুর 2 নম্বর ব্লক নিচু এলাকায় হয় বর্ষার জল জমে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও রূপনারায়ণ নদীতে ড্রেজিং হলে আগামী দিনে এই সমস্যার হবে না। দুবেলা খেতে যাওয়ায় ছেলের খুশিতে মায়ের মুখ ফাটল। বারুইপুরে চাঞ্চল্য। বারুইপুর থানার ইন্দ্রপালা এলাকায় ছেলের বিরুদ্ধে মায়ের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃদ্ধা বিমলা দে জানান, ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি, ভাবিনি এমন দিন দেখতে হবে। অভিযোগ, বড় ছেলে স্বপন দে ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন তার ওপর। সোমবার বচসার জেরে স্বপনের খুশিতে মায়ের মুখ ফেটে যায়। ছোট ছেলে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। বিমলা দেবী বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে। বহুবার সালিশি বসেওছে, সমাধান হয়নি। বৃদ্ধার আক্ষেপ, দুবেলা খেতেও দেয় না তাকে, উল্টে অত্যাচার চলছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। রাতারাতি বিবেকানন্দের মূর্তি সরিয়ে মাথা তুলেছিল বিরিয়ানির দোকান। বিতর্কের মধ্যেই 3 তলা বাড়িটা ভেঙেই দিল পুরসভা। কয়েকদিন আগেও সেখানে ছিল স্বামী বিবেকানন্দের মূর্তি, কিন্তু রাতারাতি সেটি সরিয়ে সরকারি জায়গায় গড়ে ওঠে 3 তলা বিল্ডিং। তার মধ্যে 2 তলা বিরিয়ানির দোকান, ওপরে ক্লাব ঘর। অভিযোগ, কোনো কাগজপত্র ছাড়াই এই অবৈধ নির্মাণ করা হয়। পুরসভার একাধিক নোটিশও উপেক্ষা করা হয়। অবশেষে কড়া পদক্ষেপ নেয় বর্ধমান পুরসভা। বুলডোজার চালিয়ে পুরো বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হয়। পুরপ্রধান পরেশ সরকারের অভিযোগ, রাতারাতি প্ল্যান ছাড়াই গড়ে ওঠে ঝকঝকে ভবনটি। পুরসভার আইন আধিকারিক তন্ময় তা জানান, বাড়ির তৈরির অনুমতি ছিল না। নোটিশ দেওয়ার পরও সাড়া না মেলায় এবং হাইকোর্টেও সুরাহা না মেলায় শেষমেশ বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনা বর্ধমান শহরের পারবিরহাটার কাছে তেলিপুকুর রোডে। নেতাজি সংঘের পুরনো ক্লাব ঘরের জায়গায় গড়ে ওঠে এই 3 তলা অবৈধ বাড়ি। বাড়ি ভাঙার সময় এলাকায় ভিড় জমে যায়। দুষ্টুমি করায় থাপ্পড় মেরেছিল শিক্ষক। বাড়ি থেকে বন্দুক এনে শিক্ষককে তারা ছাত্রের। স্কুলে বন্দুক নিয়ে তাণ্ডব, আটক তৃণমূল কর্মীর ছেলে। দুষ্টুমি করায় শিক্ষক থাপ্পড় মারেন, আর সেই রাগে বন্দুক নিয়ে শিক্ষকের দিকে তেড়ে যায় এক ছাত্র। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এই ঘটনায় চাঞ্চল্য। 10ম শ্রেণীর ওই ছাত্রকে হাতে নাতে ধরা হয় ও হোমে পাঠানো হয়েছে। লাইসেন্সবিহীন বন্দুকটি ছাত্রের বাবা তথা স্থানীয় তৃণমূল কর্মীর, জানায় পুলিশ। ছাত্রের বিরুদ্ধে আগেও ইফটেজিং সহ নানা অভিযোগ ছিল। ঘটনায় গোপীবল্লভপুর হাই স্কুলে দুষ্টুমির জন্য ইতিহাসের শিক্ষক তাকে থাপ্পড় মারেন। ছাত্র বাড়ি গিয়ে লোডেড 9mm পিস্তল ও ছুরি নিয়ে ফিরে আসে। শিক্ষককে দেখেই বন্দুক তাক করে তাড়া করে। সহপাঠীরাই আটকায়। পরে সে প্রধান শিক্ষকের ক্লাসে ঢুকে পড়ে। শিক্ষককে না পেয়ে তার বাড়িতে যায় ছাত্র, তবে সিভিক ভলেন্টিয়াররা তাকে ধরে ফেলে। পুলিশ এসে গ্রেফতার করে। বন্দুক কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে সেটি তার বাবার। ছাত্রকে ঝাড়গ্রাম জুভেনাইল কোর্টে তোলা হলে হোমে পাঠানো হয়। ছাত্র শিক্ষকের সম্পর্ক সমাজের অন্যতম ভিত্তি। এমন ব্যতিক্রমী ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।
সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। রাহুল গান্ধীর যাত্রায় দুর্ঘটনা, আহত পুলিশ কর্মী। ভোট কারচুপির প্রতিবাদে ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রায় নওদায় ঘটে বিপত্তি। মঙ্গলবার সকালে সংকীর্ণ রাস্তায় ভিড়ের মধ্যে রাহুল গান্ধীর গাড়ির চাকায় পায়ের ওপর দিয়ে চলে যায় এক পুলিশ কর্মীর। আহতের দিকে জল এগিয়ে দেন রাহুল। ঘটনার পর বিজেপির কটাক্ষ, কংগ্রেস নেতার চূর্ণ জনতা যাত্রা। পুলিশ কর্মীর সঙ্গীরাই প্রথমে খেয়াল করেন তার পায়ের ওপরে চাকা উঠেছে। সঙ্গে সঙ্গে চালককে জানান ও গাড়ি পিছনে সরানো হয়। সৌভাগ্যবশত বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দেবী পক্ষের প্রথম দিনেই কলকাতায় শাহ উদ্বোধন জোড়া পুজোর। এক বছরের বিরতির পর ফের দুর্গা উৎসবে কলকাতায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, দেবী পক্ষের প্রথম দিনেই উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবং পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র আয়োজিত পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের পুজো। তবে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এখনও চূড়ান্ত বার্তা আসেনি। 2023 সালে শাহ উদ্বোধন করেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যেখানে থিম ছিল রাম মন্দির। এবারও একই পুজো উদ্বোধন করবেন তিনি। থিম থাকছে অপারেশন সিঁদুর। এরপর যাবেন ইজেডসিসির পুজো উদ্বোধনে, যা বিজেপির উদ্যোগে আয়োজিত। 2020 সালে প্রথম ইজেডসিসিতে পুজো শুরু হয় দলীয় উদ্যোগে। সেই বছর ভার্চুয়ালি উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে 2021 এবং 2022 সালে পুজো হয়েছিল অপেক্ষাকৃত স্বল্প আড়ম্বরের সঙ্গে। তবে 2023 সাল থেকে ফের কেন্দ্রীয় নেতৃত্বকে হাজির করে পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নেয় বিজেপি। এই বছর 22 সেপ্টেম্বর মহালয়ার পরের দিনই শাহ কলকাতায় এসে উদ্বোধন করবেন বলে দাবি বিজেপি সূত্রের। তবে চূড়ান্ত নিশ্চয়তা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে নীরব থাকতেই চাইছে। কেরলের খসড়া স্কুল পাঠ্য বইয়ে লেখা হয়েছিল ব্রিটিশদের ভয়ে নেতাজি নাকি জার্মানিতে পালিয়ে গিয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেস ক্ষোভে ফেটে পড়ে। দলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এটি সিপিএমের বাঙালি বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ এবং সিপিএম নেতৃত্বকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শিক্ষা দফতর জানায়, এটি ঐতিহাসিক ভুল। সংশোধন করে পাঠ্য বই কমিটির সংশ্লিষ্ট সদস্যদের ভবিষ্যতের কাছ থেকে বাদ দেওয়া হয়েছে। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুটি দাবি করেছেন, সঠিক ইতিহাস নিশ্চিত করতেই ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে বিতর্ক থামছে না। ঋতব্রতর বক্তব্য, নেতাজির মহানিষ্ক্রমণ এবং আজাদি বাহিনীর গঠনের ইতিহাস সবাই জানে। তৃণমূলের অভিযোগ, ভুলটি অনিচ্ছাকৃত নয়, বরং সিপিএম নেতৃত্ব বাঙালি আইকনকে সহ্য করতে পারে না। তাই নেতাজিকে অপমান করার জন্য সিপিএম নেতৃত্বের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত। উপরাষ্ট্রপতি নির্বাচন, শাসকের কৌশলী হাতিয়ার, খেলা ঘোরালো ইন্ডিয়া জোট। এবার ফাপড়ে এনডিএ শরীফ। বিজেপি প্রার্থী করেছে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে। পাল্টা বিরোধীরা প্রার্থী করেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। দক্ষিণী অস্মিতা ওসকে টিটিপি, ওয়াইএসআরসিপি এবং বিসিআরএস এর মতো আঞ্চলিক দলগুলি চাপে পড়েছে। রেড্ডি অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র হওয়ায় নাইডু টিটিপি কি জোটের ধর্ম মানবে নাকি আঞ্চলিক স্বার্থে বিরোধী প্রার্থীকে সমর্থন করবে, তা এখন বড় প্রশ্ন। এনডিএর সংখ্যা বাড়তি হলেও শরিকরা বিদ্রোহ করলে পরিস্থিতি ঘুরে যেতে পারে। বিরোধীরা চাইছে লড়াইটা যেন ওয়াক ওভার না হয়ে রাজনৈতিক বার্তা দেয়। ফলে উপরাষ্ট্রপতি নির্বাচন আরও জমে উঠেছে। মহিলা পুলিশ কর্মীকে 120 মিটার হিঁচড়ে নিয়ে গেল অটো। সিগন্যালে থামাতে বলায় ঘাবড়ে যান মাতাল চালক। মহারাষ্ট্র সাতারাম ট্রাফিক সামলানোর সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন পুলিশ কর্মী ভাগ্যশ্রী যাদব। মাতাল অবস্থায় এক অটো চালক তাকে প্রায় 120 মিটার টেনে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্য দেখে শিউরে উঠেছে সকলে। অটো থামানোর নির্দেশ দিলে চালক পালাতে চায়। সেই সময় অটোর পেছনে ঝুলে পড়েন ভাগ্যশ্রী। পথচারীরাই সাহস করে অটো আটকান। চালককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর জখম পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দেবরাজ কালে গ্রেফতার। একই দিনে জয়পুরে আরেক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অবসরপ্রাপ্ত সেনা অফিসার নডসরাম জাঁচরা। সাইকেল চালানোর সময় বেপরোয়া গাড়ি ধাক্কা মেরে থেকে প্রায় 10 ফুট টেনে নিয়ে যায়। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। এসএসসি নিয়োগ বাতিলের রায়ের পর দায়িত্ব নবান্ন, আশ্বাস মমতার, যোগ্যদের চাকরি যাবে না। নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রাজ্য সরকার সহ সমস্ত রিভিউ পিটিশনও খারিজ করে দেয় শীর্ষ আদালত। ফলে বিষয়টি ফের আছড়ে পড়ল নবান্ন ও বিকাশ ভবনে। 3 এপ্রিল আয় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। তিনি বলেন, যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। পথ হারালে নতুন পথ খুঁজে নিতে হয়। আমাদের প্ল্যান এ, বি, সি সব রেডি, তবে কিভাবে হবে তা সেদিন স্পষ্ট করেননি তিনি। চাকরিহারাদের জন্য ভাতা ঘোষণা হলেও তা নিয়েও মামলা চলছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশন বাতিল করে দেওয়ায় এখন চাকরিহারা ও চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে নতুন পরীক্ষার ওপর। 30 মে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা, অক্টোবরের চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ এবং নভেম্বরে ইন্টারভিউ ও 24 নভেম্বর ফাইনাল প্যানেল প্রকাশের সম্ভাবনা জানানো হয়েছিল। 2016 সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের জন্য বয়সসীমা ছাড়ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে এই নিয়েও মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। এখন
এখন নজর আদালত এই বিষয়ে নতুন কোনো নির্দেশ দেয় কিনা।